আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশে বেশ কয়েকবার সামরিক শাসন চলেছে। কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে। আর সে সকল সামরিক শাসনে দেশের কতটা উপকার হয়েছে সেটা পরের বিষয়। কতটা ক্ষতি হয়েছে তাও আলোচনার বিষয় নয়। কিন্তু যখন এই সামরিক শাসনগুলো এসেছে, একটু যদি হিসাব করে দেখেন, ওই সময়গুলোতে আসলে সামরিক শাসন ছাড়া কোনো বিকল্প ছিল না। দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ। রাজনীতি তো আজকের নয়। আজকের এই আলোচনায় কখন কোন পরিস্থিতিতে কিভাবে সামরিক শাসন আসে এবং এগুলো প্ল্যান করে না, বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে সফল সামরিক অভ্যুত্থান হয়, সেখানে একটি অভ্যুত্থানের জন্য একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই পরিস্থিতির কারণে সামরিক শাসনটা ওয়েল অ্যাকসেপ্টেড হয় এবং সামরিক শাসনের ৯৯% ক্ষেত্রে ফেইল করে যারা উদ্যোক্তা, আর 1% সফল হয়। যেমন ধরুন, আমাদের উপমহাদেশ আসলে সবগুলো সামরিক শাসনই সফল হয়েছে। পাকিস্তানের জিয়াউল হক সফল হয়েছেন, তারপর পারভেজ মোশাররফ সফল হয়েছেন, বাংলাদেশে জিয়াউর রহমান, তারপর এরশাদ সাহেব, এরপর মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব, তারা সফল হয়েছেন। আর এখন যাই বলেন না কেন, ওয়াকারুজ্জামান কিন্তু সফল, একেবারে শতভাগ সফল। এবং ওয়াকারুজ্জামান সাহেবের যে সফলতা, এটা মানে উনি না হলে এই অভ্যুত্থানটা হতো না। এবং অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশে যে একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে এবং টিল নাও তিনি পর্দার আড়ালে থেকে সবকিছু যেভাবে নিয়ন্ত্রণ করছেন, বা সবকিছু যেগুলো ম্যানেজ করছেন, আপনি নিয়ন্ত্রণ না বলে ম্যানেজ বলতে পারেন, বা যাকে বলা হয় লাটাই যেভাবে ধরে রেখেছেন, এটি বিস্ময়কর। ইউনূস জমানাতে অনেক কিছু হতে পারত। সেখানে যেভাবে মব হচ্ছিল, যেভাবে বঙ্গভবন চুরমার করে দেওয়ার জন্য একটা ফোর্স তৈরি হয়ে গিয়েছিল, যেভাবে বিএনপিকে পাশ কাটিয়ে একটি বিশেষ শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর সমস্ত আয়োজন চূড়ান্ত হয়েছিল, ঠিক সেই জায়গাটিতে আমাদের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। তো এই পরিস্থিতিগুলো এখানেই থেমে থাকবে কিনা, বা সামনে আরও এগোবে কিনা, বা সামনে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটা এই মুহূর্তে আসলে খুব মুশকিলের একটা বিষয়। তো কাজেই বাংলাদেশে এই প্রসঙ্গ বাদ দিয়ে আমরা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে কতগুলো বিষয় আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সামরিক শাসনটা আসলে আমাদের জন্য কতটা অপরিহার্য, বা অন্য দেশের জন্য কতটা অপরিহার্য হয়, এবং কখন কোন পরিস্থিতিতে অপরিহার্য হয়। এক নাগারে বলে নেই যে, প্রথমে ধরেন এই মুহূর্তে কারা কারা সফল সামরিক শাসক আছেন। যদি আপনি ধরেন, তাহলে সবচেয়ে আকর্ষণীয়, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় সামরিক শাসকের নাম হলো এখন বুর্কিনা ফাসোর ক্যাপ্টেন ইব্রাহিম তারোরে। এর সাথে মানে গ্লোরিয়াস থাকে না। একসময় মিশরে যতটা গামাল আবদেল নাসের যতটা জনপ্রিয় ছিলেন, ইব্রাহিম তারোরে ঠিক ততটা। এবং ইব্রাহিম তারোরের আগে, এই সামরিক অভ্যুত্থানের আগে ৩ থেকে ৪টি সামরিক অভ্যুত্থান হয়েছে, তারা ফেল করেছে। এবং যেভাবে ফ্রান্স তাদের এই কলোনিটিকে ডমিনেট করে রাখছিল, সেখানে ইব্রাহিম তারোরের অংশগ্রহণ এবং তার যে সফলতা, এটা বিশ্বকে চমকিত করে ফেলেছে। এ গেল ইব্রাহিম তারোরে। ২ নম্বর হলো, সারা পৃথিবী মিলে চেষ্টা করছে উগান্ডার বিরুদ্ধে সেই পাল্টা অভ্যুত্থান করার জন্য, কিন্তু দীর্ঘদিন, সে ৮০-র দশক থেকে এখন পর্যন্ত, প্রথমে গেরিলা যুদ্ধ, তারপরে সামরিক যাকে বলা হয় কু, এরপরে শাসন ক্ষমতায় আছেন সেই মুসেভেনি, প্রেসিডেন্ট মুসেভেনি। স্টিল অত্যন্ত শক্তিশালী হাত দিয়ে সেই প্রায় ৪০-৪৫ বছর ধরে তিনি শাসন চালাচ্ছেন। এরপরে মিশরে আছেন সিসি, আব্দুল ফাত্তাহ সিসি, অত্যন্ত সফল সামরিক শাসক, এবং সারা দুনিয়াকে তারা পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করছেন, নিজের দেশকে নিয়ন্ত্রণ করছেন, এবং তারা সফল হয়েছেন।
আবার যদি আপনি আমাদের পাক ভারত উপমহাদেশে দেখেন, ইমরান খানকে হটিয়ে যেভাবে অসীম মনির পর্দার আড়ালে থেকে মূলত দেশটাকে সামরিক শাসন দিয়ে চালাচ্ছেন, এটি বিস্ময়কর, যেটা বলার মতো নয়। এখন এই সকল দেশ সহ আরও অনেক উদাহরণ দেয়া যাবে, অসংখ্য উদাহরণ দেয়া যাবে, যেখানে মূলত কার্যত ইভেন আপনি চিলি ধরেন, তারপরে কিউবা ধরেন, সেখানে যেভাবেই থাকুক না কেন সামরিক বাহিনী কিন্তু সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তো সেই দিক থেকে বাংলাদেশের যে সামরিক শাসন, সেই সামরিক শাসনটা আমরা দুটো সামরিক শাসন পেয়েছি সরাসরি, আর একাগারের সময় মনিরুদ্দিন ফখরুদ্দিনের শাসন পরোক্ষ, আর এই জমানাতে জেনারেল ওয়াকারুজ্জামানের যে মানে ক্ষমতা, এটা একেবারেই বেশি পরোক্ষ, এটা বোঝা যাচ্ছে না। তো এই জিনিসগুলো কেন হলো? প্রথম যে কারণটা সেটি হলো যে মানুষের রাজনৈতিক অধিকার যখন রাজনীতিবিদরা হরণ করে, এবং রাজনীতিবিদরা যখন নিজেরা অপমানিত হয় এবং তাদের প্রতিপক্ষকে অপমান করে, তখন সেখানে মিলিটারি ইন্টারভেনশনটা অপরিহার্য হয়ে পড়ে। আপনি দেখুন যে আমাদের দেশে সেই পাকিস্তান জমানাতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের মৃত্যুর পরে একটার পর একটা সরকার যেভাবে ফেল করলো, 1948 থেকে একেবারে 57 পর্যন্ত, অলমোস্ট 10 ইয়ার্স। এই 10 ইয়ার্সের মধ্যে আপনি শুধু ঢাকাতে দেখেন প্রাদেশিক গভর্নর কতবার পরিবর্তন হয়েছে, প্রাদেশিক সরকার কয়বার পরিবর্তন হয়েছে, 47 থেকে 57 পর্যন্ত। কতজন প্রধানমন্ত্রী হয়েছেন এখানে এবং পাকিস্তানে, ঘন মানে মুড়ি মুরগির মতো পরিবর্তন হয়েছে। এবং যতবার এই গণতন্ত্রের যাকে বলা হয় সরকারগুলো পরিবর্তন হয়েছে, তারা ফেল করেছে, ততবারই ক্ষমতাটা চলে গেছে ক্যান্টনমেন্টের হাতে। এবং ক্যান্টনমেন্ট পার্লামেন্টের বিকল্প হিসেবে প্রেসিডেন্টের যে পদ, সেই পদটিকে শক্তিশালী করেছেন। এবং সেই প্রেসিডেন্ট একবার গুলাম মোহাম্মদকে বানানো হলো পাকিস্তানে, তারপর ইস্কান্দার মির্জাকে বানানো হলো, এবং তার পদ ধরে একটা সময় আইয়ুব খান ক্ষমতাটা নিয়ে নিলেন। সেই আইয়ুব খানের পরে ইয়াহিয়া খান, আর আমাদের বাংলাদেশের টিক্কা খান, আবার সেই টিক্কা খানের পরে জিয়াউল হক থেকে শুরু করে পাকিস্তানে যে ধারাবাহিকতা চলছে, সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে যে মিলিটারি ব্যুরোক্রেসি এবং সিভিল ব্যুরোক্রেসি, এটা বলতে গেলে এখনো পর্যন্ত মিলিটারি নির্ভর হয়ে আছে। এখনো পর্যন্ত এরশাদ জমানাতে যেটা ছিল সেটা হলো প্রত্যেকটা জেলাতে একজন ডিসি পদমর্যাদার যে বেসামরিক কর্মকর্তা আছেন, বা এসপি পদমর্যাদার যে কর্মকর্তা আছেন, আর জেলা জজ পদমর্যাদার, এই কজন হলো একটা জেলার প্রধান কর্মকর্তা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে। এর সঙ্গে সঙ্গে রোডস অ্যান্ড হাইওয়েজের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তারপর রোডস অ্যান্ড হাইওয়েজের পরে এখানে তারপরে এলজিআরডির একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, পাবলিক হেলথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, এরকম অনেকগুলো পোস্ট, এমনকি সিভিল সার্জন, এরকম অনেকগুলো পোস্ট মূলত ডিসি এবং এসপির সমপর্যায়ের। অ্যাটলিস্ট ধরেন 20 জনের মতো জেলা পর্যায়ের কর্মকর্তা রয়েছেন সেম বেয়াজ অ্যান্ড র্যাঙ্কে। তো এরশাদের জমানাতে এই পদগুলো তৈরি করা হয়েছে। তৈরি করার পরও সেখানে যখন একজন মেজরকে পাঠানো হতো, তখন তিনি চান বা না চান সমস্ত জেলা অ্যাডমিনিস্ট্রেশন সেই মেজরের পায়ের উপর লুটিয়ে পড়ত। এমনকি এরশাদ জমানাতে কথা হয়ে উঠেছিল যে আমাদেরকে মেজর র্যাঙ্কে, এমপিরা বলতেন, পার্লামেন্টে বলেছিলেন যে আমাদেরকে মেজরের পদমর্যাদা দেয়া হোক। এই ছিল অবস্থা। এখন সেই মেজরের যে কমান্ডটা, এটা এখন লেফটেন্যান্ট কর্নেল উন্নীত হয়েছে। তো যখনই একটা জেলাতে একজন লেফটেন্যান্ট কর্নেল, হয়তো ডিসি সাহেবের চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু তিনি ডেপোর্ট হন, সেখানে তাঁবুর মধ্যে থাকেন বা একটা জায়গাতে থাকেন, কিন্তু সমস্ত ক্ষমতাটা আসলে তার কাছে চলে যায়। এই যে সমস্ত ক্ষমতাটা তার কাছে চলে যায়, এই যে ধারাবাহিকতাটা আমরা পেয়েছি 1957 সন থেকে। এবং 1957 সন থেকে এই যে মিলিটারি ব্যুরোক্রেসি যে সুপ্রিম্যাসি, সেই সুপ্রিম্যাসিটা আজকের দিন পর্যন্ত চলছে। আমাদের রাজনীতিবিদরা মানে কোনো অবস্থাতেই ডিসি এসপিকে পাত্তা দিতে চায় না, কিন্তু কর্নেল সাহেব ডেকেছেন,
তারপরে শেষে মেজর সাহেব ডেকেছেন, সঙ্গে সঙ্গে সে রাত ৩টার সময় হোক সেই রাজনীতিবিদরা সেখানে উপস্থিত হবে। কর্নেল সাহেব আসছেন, হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। যাওয়ার আগে সবাই পশ্চাৎ দেশে হাতাতে থাকবে যে গেলে পিটনি পড়বে কিনা। এই যে আতঙ্কটা, এই আতঙ্কটা ভারতে নেই, এই আতঙ্কটা আমেরিকাতে নেই, এই আতঙ্কটা ইন্দোনেশিয়াতে নেই, এই আতঙ্কটা শ্রীলঙ্কা এবং যাকে বলা হয় সিঙ্গাপুরে কল্পনাই করা যায় না। এমনকি নেপালে এবং ভুটানে, মালদ্বীপে এই জিনিসটা কেউ কল্পনাই করতে পারে না। সেখানে রাজনীতিবিদরা অনেক ক্ষমতাধর। কিন্তু আমাদের এই জায়গাটাতে, অর্থাৎ জাস্ট লাইক মানে আপনার মিশর, জাস্ট লাইক ইরাক, লিবিয়া, এরপরে এখন ইরান, এরপরে পাকিস্তান, বাংলাদেশ, সেম ক্যাটাগরির অবস্থাতে আসছে। এখানে আমরা যারা পলিটিশিয়ান আছি, আমরা একে অপরকে অপদস্থ করার জন্য এবং একে অপরকে ছোট করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করছি। এবং কোনো অবস্থাতেই এখানে ৩ থেকে ৪টি সেট পলিটিক্যাল ময়দানে কাজ করে। যেমন যে এখন ধরুন আওয়ামী লীগের যে সেটটি ক্ষমতার পুরো ১৭ বছর পোলাও কিংবা মাখন খেয়েছে, এদের একটা গ্রুপ মরে গেছে, একটা গ্রুপ বিদেশে মানে টাকা পয়সা উপার্জন করে তারা আর জীবনে রাজনীতি করবে না এবং করার দরকারও নেই। আর একটা গ্রুপ বসে আছে, তারা আবার দেশে আসবে, সব কিছু করবে। আবার অন্যদিকে যে গ্রুপটি বাংলাদেশে বসে এই বিপদের সময় আওয়ামী লীগের জন্য কাজ করছে, আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে এদের কাউকে ডাকা হবে না। ফলে আবার আওয়ামী লীগ আসলে ওই যে নব্য যে মিলিটারি ব্যুরোক্রেসি, নব্য দালাল, নব্য সাংবাদিক, মানে হোয়াট এভার মেবি যা কিছু বলেন সবাইকে আপনারা দেখতে পাবেন। আবার আপনি বিএনপির দেখেন, বিএনপির যারা গত ১৭ বছর যারা মাঠে ছিলেন, ময়দানে ছিলেন, যাদের রক্ত ঝরেছে, আচ্ছা আপনি দেখেন তো রক্ত ঝরেছে কার কার? বয়সের বাবু রক্ত ঝরেছে, আচ্ছা। তারপর মোয়াজ্জেম হোসেন আলালের রক্ত ঝরেছে। এরপর অন্যান্য যে সমস্ত আরও মানে অনেক লোকের নাম আমি বলতে পারবো। শামসুজ্জামান দুদু থেকে শুরু করে আসাদুজ্জামান রিপন, সোহেল সাহেব আছেন, সবার রক্ত ঝরেছে রাজপথে। এর মধ্যে একমাত্র অ্যানি এবং সুলতান সালাউদ্দিন টুকু ছাড়া এই সরকারের মানে মন্ত্রী পরিষদে কয়জন আছেন। এর বাইরে যারা যারা সরকারের ভিতর থেকে বাইরে থেকে এসছেন, মানে যারা এই মুহূর্তে ক্ষমতা দেখাচ্ছেন, ক্ষমতা প্রয়োগ করছেন, এইগুলো দেখে মানে বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী রয়েছেন তারা সবাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মানে আগামীতে বিএনপি করবে, রাজনীতি করবে এই আগ্রহ তারা এখন প্রতিদিন বলছে, আল্লাহ আজরাইলকে তাড়াতাড়ি পাঠাও, আমরা মরে যাই, আমাদের সসম্মান একটা জানাজার ব্যবস্থা করে দাও। এরকম লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গুমড়ে গুমড়ে মরছে। আর যারা ক্ষমতা দেখাচ্ছে তারা আসলে গত ১৭ বছর মাঠে ছিল না। এরকম যখন একটা ভ্যাকুয়াম হয়, এই ভ্যাকুয়ামের মধ্যে পুলিশ ঢুকে যায়, এই ভ্যাকুয়ামের মধ্যে এসপি, ডিসি, ওসি ঢুকে যায়, এই ভ্যাকুয়ামের মধ্যে মিলিটারি ঢুকে যায়। আর যেহেতু মিলিটারি মাইন্ড সেট আপ হয়ে গেছে 1957 থেকে, ক্ষমতা যখন একসাথে ঘোর মানে মানে ঘুরতে থাকে, চক্রাকারে ঘুরতে থাকে, সেখানে যার লাঠিটা বেশি শক্তিশালী, যার সম্পর্কে মানুষের ভয় বেশি, সেই এখানে বিজয়ী হয়ে যায়। ফলে আমরা এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে শেখ হাসিনার জমানা থেকে ইউনূসের জমানা, ইউনূসের জমানা থেকে তারেক রহমান সাহেবের জমানা। এখানে রাজনীতির যে ফান্ডামেন্টাল যে দিকগুলো রয়েছে সেগুলোর কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এখানে রাজনীতিবিদদের সম্মান কি বেড়েছে? বাড়েনি। এখানে সিভিল রাইট, সাধারণ মানুষের অধিকার কি স্বীকৃত হয়েছে? হয়নি। এখানে এই সমাজে বুক ফুলিয়ে জনগণ কথা বলবে আর জনগণের কথা অনুযায়ী সরকার রেসপন্ড করবে। হয়নি। এখানে কি হয়েছে? প্রধানমন্ত্রী কখন ছাতি ধরলেন তার স্ত্রীর মাথায়, প্রধানমন্ত্রী কার দিকে তাকালেন, প্রধানমন্ত্রী কার সঙ্গে সেলফি তুললেন, মানে এই সমস্ত ক্ষমতা একদিকে দিয়ে পুরো ক্ষমতার যে চেইনটা আছে পুরো চেইনটাকে ক্যাসক্যাস ক্যাসক্যাস করে কেটে দেওয়া হচ্ছে। আর এই জিনিসগুলো যখন একটা কোনো দেশ এবং কোনো রাষ্ট্র এবং সমাজে ঘটতে থাকে তখনই সেখানে একটা পঞ্চম বাহিনী, একটা রাজনৈতিক বিশৃঙ্খলা, একটি অরাজনৈতিক শক্তি, একটি সামরিক শক্তি,
তারা ওত পেতে বসে থাকে ক্ষমতা আসার জন্য, এবং এখানে এরকম ঘটনাগুলো ঘটে যে ঘটনায় এরকম একটা পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।